হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউবে এইটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ফুল দেওয়া হবে ইউটিউবে। এই চ্যাপ্টারটা ফুল দেওয়া হবে। আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি বইয়ের একদম প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়ে ফেলি, এবং সাথে ওই লাইন থেকে বা ওই ওয়ার্ড থেকে যেই যেই সৃজনশীল আসছে, এমসিকিউ আসছে, শর্ট কোশ্চেন আসছে, সবগুলো আমরা সাথে সাথে সলভ করে ফেলি। এবং কি করি, বইয়ের প্রত্যেকটা লাইন রিডিং পড়ার সাথে সাথে যেই যে লাইনগুলো ইম্পর্টেন্ট বা কোশ্চেন আসতে পারে সেগুলো এই দুইটা কালার দিয়ে, তিনটা কালার দিয়ে দাগায় দেওয়া হয়। হ্যাঁ, এবং সাথে যে অ্যানিমেশন ভিডিওগুলোর প্রয়োজন, যেগুলো অ্যানিমেশন দিয়ে বুঝালে তোমরা আরো সুন্দর করে বুঝবা, সেগুলোও দেওয়া হয়। ঠিক আছে, মানে তোমার এই ক্লাসটা করার পরে এই চ্যাপ্টার, বায়োলজির এই 7 নম্বর চ্যাপ্টারের উপরে তোমার একটা সিঙ্গেল প্রবলেম আর থাকবে না। তোমার নিজে কষ্ট করে সৃজনশীল এমসিকিউ সলভ করা লাগবে না, কষ্ট করে তোমার করা লাগবে না, কারণ এই ফুল চ্যাপ্টারটা ক্লাস 3টা ক্লাসে হবে। এই 3টা ক্লাস যখন তুমি সলভ করবা, শেষ করবা 3টা ক্লাস, তখন দেখবা একদম A to Z তোমার শেষ। এই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো প্যারাই খাওয়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এই তুমি যে ক্লাসগুলো করতেছো সেই ক্লাসগুলো হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাস। এখানে অলরেডি আমাদের ক্লাস চলতেছে, এবং আমি যেহেতু প্রথম দিকে কথা দিয়েছিলাম যে হচ্ছে এই কোর্স থেকে আমরা 4টা চ্যাপ্টার ফ্রিতে দিব। অলরেডি 1 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার দেওয়া হয়েছে, এটা 7 নম্বর চ্যাপ্টার, এবং এরপরে 8 বা 9 নম্বর চ্যাপ্টারটা ফ্রিতে দেওয়া হবে। হ্যাঁ, তোমরা ইউটিউবে দেখতে পারো। এই ক্লাসগুলো আশা করি তোমাদের কাছে একজন লোয়ার কোয়ালিটি স্টুডেন্ট, যে লোয়ার কোয়ালিটি বলতে বুঝছো তোমরা, লোয়ার কোয়ালিটি বলতে বুঝাইছি যারা এর আগে কখনো ভালো মতো পড়াশোনা করে নাই, এর আগে কখনোই ভালো মতো পড়াশোনা করে নাই, তাদের জন্য যেমন এই ক্লাসটা উপকারী, সেম ভাবে যারা নর্মালি রেগুলার পড়াশোনা করছে তাদের জন্য। কারণ আমি নিজেও তোমার হচ্ছে গ্রামে ছিলাম, তা আমি কখনো এই টাইপের কোনো ভিডিও পাই নাই যে আমাকে হচ্ছে লাইন বাই লাইন পড়ায় দিবে, বইয়ের লাইন বাই লাইন। কারণ অনেক ওয়ার্ড আছে আমি বুঝি না, এটা স্বাভাবিক। গ্রামের ম্যাক্সিমাম স্টুডেন্ট বা যারা আগে পড়াশোনা করে নাই গুরুত্ব দিয়ে, তাদের সেম অবস্থা, যে হচ্ছে লাইন বাই লাইন তারা কখনো পায় নাই, এবং অনেক ওয়ার্ড আছে বুঝতে পারে না। রিডিং পড়তে যেয়ে মাথার 4 হাত উপর দিয়ে যায়, আবার ভাবে যে হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইনই মনে হয় মুখস্থ করা লাগে বায়োলজিতে। এটা না, বইয়ের তোমার হচ্ছে একটা চ্যাপ্টারের সর্বোচ্চ গেলে বই থেকে 30% বা 25% লাইন মুখস্থ করা লাগে, কিন্তু সবাই ঢালাও ভাবে সব মুখস্থ করা শুরু করে। এইটা করা যাবে না। এর জন্য আমি তোমাকে দেখায় দিব যে কোন কোন লাইন এক্স্যাক্টলি তোমার মুখস্থ করা উচিত। আশা করি বুঝতে পারছো। তো তোমরা মাত্র 699 টাকাতে পুরো বায়োলজি বইয়ে যে 14টা চ্যাপ্টার আছে, সেই 14টা চ্যাপ্টার বাংলা আর ইংরেজি মিক্স করে লেখছি, 14টা চ্যাপ্টার তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, মাত্র 699 টাকার এই কোর্সে সবাই ভর্তি হয়ে যাও। আর ভর্তি হওয়ার জন্য কি করবা, এই নাম্বারে কন্ট্যাক্ট করবা। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। ওকে, আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। এখন এই চ্যাপ্টারটার জন্য বিনিময় এই চ্যাপ্টারটার জন্য তোমার আগে থেকে কিছু বেসিক জানা থাকা প্রয়োজন, যেগুলো আমরা প্রথম দিকে চ্যাপ্টারগুলোতে শিখে আসছি। তবে তোমরা যারা আগের ক্লাসগুলো ওভাবে করো নাই, তাদের জন্য আমি এখন কিছু বেসিক, যেগুলো না হলেই না, সেগুলো আমি এখন একটু লিখে দিব এবং বুঝিয়ে দিব। তারপরে আমরা বইতে চলে যাব। ঠিক আছে, এই বেসিকগুলো তোমার নর্মালি জানা থাকা লাগবে। আচ্ছা, গ্যাসীয় বিনিময় মানে হচ্ছে গ্যাস আদান প্রদান করার সিস্টেম। আচ্ছা, কাদের গ্যাস আদান প্রদান করার সিস্টেম আমরা এখানে পড়বো হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর গ্যাস বিনিময় করার সিস্টেম। আচ্ছা, গ্যাস বলতে কোন গ্যাসগুলোর কথা বলতেছে? আসলে বলতেছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস। আমরা কি করি? নেই, মানে শ্বাস গ্রহণ করি, ত্যাগ করি, এগুলো তো গ্যাসই, তাই না? আচ্ছা, এই গ্যাসগুলোর কথা বলতেছে। এখন আসো, আমরা মানুষ, তাই না? মানুষ আসো, একটু সুন্দর করে আমি নোট করে দিই, তোমরা একটু লিখে নিয়ে এগুলো। হ্যাঁ, মানুষ কি করে? শ্বসন করে, তাই না? মানুষের কি হয়? শ্বসন হয়। শ্বসন মানুষের হয়েছে শ্বসনের মাধ্যমে মানুষ কি করে? আমরা কি করলাম? অক্সিজেন গ্রহণ করলাম, এবং আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ঠিক আছে, ওকে। এবার আসো, উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ
উদ্ভিদের ক্ষেত্রে কি কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে আমরা শিখে আসছি সালোক সংশ্লেষণ হয়, শিখে আসছি না? সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণ। উদ্ভিদের ক্ষেত্রে কি কি হয়? সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে উদ্ভিদ? কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে। আর কি করে? আর হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি। আচ্ছা, উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের সিস্টেম হচ্ছে সালোক সংশ্লেষণ। আরো একটা আছে, এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম। আরেকটা কি? আরেকটা হচ্ছে উদ্ভিদের তোমার হচ্ছে শ্বসন, শ্বসন। এই জায়গাটাতে ম্যাক্সিমামেরই প্রবলেম, তারা জানে না শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কি করে? শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। এই জিনিসগুলো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না। গ্রহণ করে, এই জিনিসগুলো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না, বা তোমাদের পেজ বেঁধে দেয়। এই তিনটা জিনিস এখানে দেখো, যাই ত্যাগ করতেছে বা গ্রহণ করতেছে, এগুলো সব গ্যাস না? এগুলো সব গ্যাস না? গ্যাস, এগুলো সব গ্যাস। আচ্ছা, এখন আসো, আমরা মানুষরা আমরা যে অক্সিজেন গ্রহণ করি, ত্যাগ করি, সেগুলো কিসের মাধ্যমে হয়? কিসের মাধ্যমে হয়? নাক দিয়ে গ্রহণ করি, তারপরে যায় ফুসফুসে, ফুসফুসে যায় চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে আবার ফেরত আসে, তাই না? আবার ফেরত আসে। তার মানে কিসের মাধ্যমে? যেটার কথা বললাম এটাকে বলা হয় হচ্ছে তোমার, এটাকে বলা হয় হচ্ছে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের মাধ্যমে, হ্যাঁ? বা মেইন যেটা শ্বসনতন্ত্রের, সেটা হচ্ছে ফুসফুস। এগুলো একটু মুখস্থ করা তোমার ভালো লাগতেছে না এখন, আমি জানি। একটু টাইম তো দেওয়া লাগবে ভাই, টাইম না দিলে কি হবে? একটু টাইম দাও, আমি সব ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আর এই যে উদ্ভিদের মধ্যে যে অক্সিজেন গ্রহণ করে, শোষণ করে, এদের কি ফুসফুস আছে? ফুসফুস তো নাই। তাহলে এরা কিভাবে করতেছে? এগুলো করতেছে হচ্ছে লেন্টিসেলকে আমি পড়াবো। লেন্টিসেল ও পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে এখন একটা কথা মনে রাখা লাগবে একটুখানি। উদ্ভিদ এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন ত্যাগ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে আমরা জানি। আবার উদ্ভিদ যখন শ্বসন করে, এই শ্বসনের সময় সে এইখান থেকে কিছু অক্সিজেন সে গ্রহণ করে, অল্প কিছু অক্সিজেন গ্রহণ করে। আবার এই যে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেইখান থেকে কিছু কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ আবার গ্রহণ করে না। যদি না বুঝতে পারো বাদ দাও, বোঝার দরকার নেই। এটা আর একটু পরে ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আসো আমরা বইতে আসি। এখন দেখো, অনেক কিছু আমি পড়ায় ফেলছি, দেখবা। আমরা জানি যে উদ্ভিদ জীবনে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এবং শ্বসন বা রেসপিরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। মূলত এই দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে। তার মানে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে কোনটার মাধ্যমে? সালোক সংশ্লেষণ ও শ্বসনের মাধ্যমে। আমি পড়ায় আসছি একটু আগে। আচ্ছা, এই প্রক্রিয়া দুটি ঘটে কিসের মাধ্যমে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, সেটা তোমার পড়া লাগবে না। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আর শ্বসন প্রক্রিয়া কি করে? অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যেটা আমি পড়ায় আসলাম। এইখানে প্যাচ বাঁধানো যাবে না। আচ্ছা, উদ্ভিদ প্রাণীর মতো শ্বাস নেওয়ার জন্য কোনো বিশেষ অঙ্গ নাই, তাহলে তারা কিভাবে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? কিভাবে করে? এই যে একটু আগে পড়া আসলাম, পাতার স্টোমাটা বা পত্ররন্ধ্র এবং পরিণত কাণ্ডের বাকলে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমে কি করে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় করে। আচ্ছা, তুমি স্টোমাটা চিনতে পারো নাই, স্বাভাবিক। চিনতে না পারাটা স্বাভাবিক। তুমি স্টোমাটা চিনতে পারো নাই, স্টোমাটা চিনতে না পারাটা স্বাভাবিক। আমি একটু দেখাই দিই। এই যে পাতা, ইংলিশ লেখার দিকে তাকাবা না। এই যে পাতাকে তুমি যদি সূক্ষ্মভাবে দেখবা, তখন দেখবা এই যে স্টোমাটা বা ছোট্ট ছোট গহ্বর আছে বা দরজা আছে। ঠিক আছে, দরজার মাধ্যমে পাতার ভিতরে তোমার হচ্ছে গ্যাসগুলো প্রবেশ করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো লেন্টিসেল তোমরা চেনো না। এই যে গাছের গায়ে দেখবে এই যে ডোরা কাটা, এগুলো হচ্ছে লেন্টিসেল। সব গাছে মোটামুটি আছে, এগুলো হচ্ছে লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে গাছ তার মানে কি করে?
এই লেন্টিসেলের মাধ্যমে গাছ কি করে? অক্সিজেন গ্রহণ বা ত্যাগ, কার্বন ডাই অক্সাইড গ্রহণ বা ত্যাগ, সোজা কথায় গ্যাসীয় বিনিময় করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা জানো দিনের বেলায় পর্যাপ্ত আলোতে সালোক সংশ্লেষণের হার বেশি হয়। সালোক সংশ্লেষণ করার জন্য তোমার হচ্ছে সূর্যের আলোর প্রয়োজন হয়, এটা তো তোমরা জানো। সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়ে আছে, একটা আছে আলোক পর্যায়ে আর একটা আলোক নির্ভর পর্যায়ে। যারা জানো না বাদ দাও, জানতে পারবা আস্তে আস্তে পড়তে পড়তে জানতে পারবা, সব যে একবারে জানতে পারবা এমন তো না। আচ্ছা, এটা মনে রাখো যে দিনের বেলায় পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণের হার অনেক হয়, বেশি থাকে। নর্মালি রাতের তুলনায় দিনের বেলা বেশি থাকে। সালোক সংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ শোষণ প্রক্রিয়ায় ব্যয় হয়। ওই যে আমি তোমাকে বলে আসলাম, কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়। আবার শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইডের গ্যাসের কিছু অংশ সালোক সংশ্লেষণে ব্যবহার হয়। তাই আদান প্রদানকৃত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় সমান। হ্যাঁ, প্রায় সমান। আচ্ছা, এখন আসো, কোশ্চেন আসছে দেখো যে উদ্ভিদের গ্যাসীয় পদার্থের বিনিময়ে সাহায্য করে কোনটি? পত্ররন্ধ্র ও লেন্টিসেল। একটু আগে পড়ে আসছে, দেখছো, এটা কুষ্টিয়া বোর্ড 2025 সালে আসছে। আচ্ছা, আর এই যে এই ছবিটা দ্বারা কি বুঝাইতেছে? এই ছবিটা দ্বারা বুঝাইতেছে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হয় সেখান থেকে কিছু অংশ উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করে। আবার শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাই অক্সাইড কিছুটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এই জিনিসটা এখানে বুঝাইছে, যদি না বুঝে থাকো বাদ দাও, ইম্পর্টেন্ট না এত। আচ্ছা, তোমরা কি জানো রাত্রেবেলা তুমি যদি বড় গাছের নিচে শুয়ে থাকো বা বসে থাকো তোমার শ্বাসকষ্ট অনুভূত হবে। এই জিনিসটা কি কারণে হয়? আচ্ছা, আমরা একটু আগে শুনে আসছি কি যে শ্বসন প্রক্রিয়ায় কি হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। শ্বসন প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়? অক্সিজেন উৎপন্ন হয়। এই যে শ্বসন প্রক্রিয়াটা না, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা 24 ঘন্টা চলতে থাকে, দিবারাত্রি, দিন রাত 24 ঘন্টা চলতে থাকে। কিন্তু অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা শুধুমাত্র দিনের বেলা হয়। কিন্তু কার্বন ডাই অক্সাইডটা দিনের বেলাও যতখানি হইতেছে রাত্রে বেলাও ততখানি হইতেছে। কিন্তু রাত্রেবেলা তো ভাই অক্সিজেন তৈরি হওয়াটা কমে যাইতেছে। তার মানে একটা গাছের পাশে যখন যেয়ে তুমি বসবা, একটা বড় গাছের নিচে যখন যেয়ে তুমি বসবা, ওখানে কি হবে? রাত্রেবেলা ওর তো অক্সিজেন উৎপাদন কম হইতেছে, কারণ সালোক সংশ্লেষণ রাতে কম হচ্ছে। কিন্তু শ্বসন তো তার চলতেছে, মানে তার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, অল টাইম তার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তার মানে কি, তুমি যখন গাছের নিচে যাইতেছ রাত্রেবেলা, তখন তোমার শ্বাসকষ্ট অনুভূত হইতেছে। কি কারণে? কারণ ওই গাছের আশেপাশের এরিয়াটুকুতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেছে, কারণ রাত্রেবেলা শ্বসন চলতেছে। তুমি বুঝতে পারো নাই? আসলে রিডিং যদি পড়ি তখন ক্লিয়ার হবে। রাতের বেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে বন্ধ থাকে। এই যে বললাম, রাত্রেবেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক পর্যায়ে বন্ধ থাকে বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে। ঠিক আছে, তাই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না। অন্যদিকে দিবারাত্রি 24 ঘন্টা শোষণ প্রক্রিয়া সংঘটিত হয়, ফলে শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে। এজন্য বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তার মানে তোমাকে আমি আরেকবার বুঝাইতেছি, তুমি এতক্ষণ বুঝতে পারো নাই, আমি আরেকবার বুঝাইতেছি। কি ভাই? আমি আরেকবার বলি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু দুর্ভাগ্য বিষয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শুধু দিনের বেলা বেশি হয়, রাতের বেলা তেমন একটা হয় না। কিন্তু শ্বসন প্রক্রিয়ায় কি হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড 24 ঘন্টা হয়, দিনের বেলা হয়, রাতের বেলা হয়। তাহলে রাতের বেলা যখন দেখো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাইতেছে, কিন্তু রাতের বেলা অক্সিজেন উৎপন্ন হচ্ছে না। এই কারণে আমরা শ্বাস গ্রহণ করার সময় কি করি? অক্সিজেন নেই। কিন্তু তোমার আশেপাশে যখন অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তখন কি হবে ভাই? তোমার শ্বাসকষ্ট হবে। সিম্পল কথা, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখান থেকে কোশ্চেন আসছে চট্টগ্রাম বোর্ড 2016 সালে, যে বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কোনটি ঘটে? শ্বাসকষ্ট ঘটে। আচ্ছা, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে কি রে? আচ্ছা, ওখানে এক লাইন থেকে আসছে, উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে। আচ্ছা, এখন কোশ্চেন আসতেছে যে উদ্ভিদ এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, এগুলো কোথা থেকে গ্রহণ করে? তার পরিবেশ, আশপাশে বায়ু থেকে আমরা যেরকম গ্রহণ করি, ওরাও এরকম গ্রহণ করে। এখন উদ্ভিদের পাতায় যেরকম বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে উদ্ভিদের পাতা, তেমনি গ্যাস গ্রহণ করার
তেমনি তোমার হচ্ছে উদ্ভিদের যে গাছের যে শিকড় আছে, শিকড় মাটি থেকে পানি শোষণ করে, শিকড় মাটি থেকে পানি শোষণ করে এবং সেই শোষিত পানির সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার ফলে অক্সিজেন উৎপন্ন হয় যা বায়ুমণ্ডলে চলে যায়। এভাবে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় চলতে থাকে। তুমি এতটুকু যদি না বুঝতে পারো বাদ দাও, যদি না বুঝতে পারো বাদ দাও। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনগুলো নিচে আছে। এবার আসো মানব শ্বসনতন্ত্র। এতক্ষণ আমরা উদ্ভিদ নিয়ে খুঁটিনাটি জানছি, এই চ্যাপ্টারটা মূলত মানব শ্বসনতন্ত্র নিয়ে পুরাটা। মানে আমরা কিভাবে শ্বাস নেই, কিভাবে আমরা শ্বাস ছাড়ি, কোনটার মাধ্যমে আমাদের শ্বাসটা ভিতরে ঢুকতেছে, কোথায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে, কোথায় অক্সিজেনটা কাজে লাগতেছে, সেই জিনিসগুলো আমরা আজকে পড়বো, আমাদের এই চ্যাপ্টারে পড়বো। আসো, প্রথম কথা হচ্ছে মানব শ্বসনতন্ত্র। মানব শ্বসনতন্ত্র বলতে কি বুঝাইছে? মানব দ্বারা বুঝাইতেছে মানুষের। আর শ্বসনতন্ত্র বলতে কি বুঝাইতেছে? শ্বসনতন্ত্র বলতে যে তন্ত্রের সাহায্যে বা যে অঙ্গগুলোর সাহায্যে আমরা শ্বাস বা গ্যাস গ্রহণ করি এবং ত্যাগ করি তাকে শ্বসনতন্ত্র বলে। বুঝতে পারো নাই? এখানে লেখা আছে, এখানে লেখা আছে, দাঁড়াও। আচ্ছা, অক্সিজেন জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান। কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মানবদেহে বাতাসের থেকে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে, রক্তের মাধ্যমে দেহের সব অঙ্গে পৌঁছায় এবং দেহকোষে পরিপাক হওয়া খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় ও শক্তি উৎপন্ন হয় এবং এই তাপ দেহকে উষ্ণ রাখে এবং প্রয়োজনীয় শক্তি যোগায়। আচ্ছা, এখন আমি তোমার কাছে একটা কোশ্চেন করি। আমরা তোমার দেহে যে শক্তিগুলো তৈরি হইতেছে সেটা কিভাবে তৈরি হইতেছে? তোমার দেহে যে শক্তি তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে? তুমি আমাকে বলবা, ভাই আমি তো খাবার খাই, সেই খাবার থেকে আমার দেহে শক্তি উৎপন্ন হচ্ছে। তোমাকে আমি যদি কোশ্চেন করি যে ভাইয়া তোমার দেহ এরকম গরম কেন, তুমি কি উত্তর দিবা? যারা চ্যাপ্টার 5 পড়ে আসছে তারা বলবে যে ভাইয়া আমাদের দেহে তাপ উৎপন্ন করে কারা? স্নেহ জাতীয় পদার্থ আমরা যেগুলো খাবার খাই তারা কি উৎপন্ন করে? তাপ উৎপন্ন করে এবং এদের কারণে আমাদের শরীরটা কি থাকে? গরম থাকে। আচ্ছা, ওটা পরের কথা। তোমার কাছে আমি কোশ্চেন করলাম যে ভাইয়া তোমার দেহে যে শক্তি উৎপন্ন হইতেছে সেটা কোথা থেকে উৎপন্ন হইতেছে, কিভাবে উৎপন্ন হইতেছে? তুমি আমাকে বলবা যে হচ্ছে আমরা যে খাবার খাই সে খাবার থেকে তৈরি হইতেছে। আচ্ছা, এখন একটা জিনিস, আমরা কি খাই? ম্যাক্সিমাম ভাত খাই। মানে ভাত কি? শর্করা জাতীয় খাবার। শর্করা বানান করছি, শর্করা জাতীয় খাবার খাই। এই শর্করা জাতীয় খাবার আমাদের, যারা চ্যাপ্টার 5 পড়ছো তারা জানো শর্করা থেকে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। শর্করা থেকে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। যারা জানো না সমস্যা নেই, মুখস্থ করে নাও তুমি। গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে? আর আর আমি যে শ্বাস নিলাম, শ্বাসের মাধ্যমে কি হলো? অক্সিজেন গ্রহণ করলাম, তাই না? শ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করলাম, তার মানে শ্বসনের মাধ্যমে কি গ্রহণ করতেছি? অক্সিজেন গ্রহণ করতেছি, তার মানে অক্সিজেন গ্রহণ করলাম। এই গ্লুকোজ আর অক্সিজেন খাবারের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হইতেছে আর শ্বসনের মাধ্যমে যে অক্সিজেন তৈরি হইতেছে, এই দুইটা মিলায়া বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি, এরপরে এটিপি। এই তিনটা জিনিস উৎপন্ন করে। কি কি তৈরি করে? পানি, কার্বন ডাই অক্সাইড, এটিপি। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে, ভাইয়া শর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হইতেছে, সেই গ্লুকোজ গুলো কোথায় যাইতেছে? আমাদের দেহের ভিতরে যে কোষ আছে কোষের ভিতরে যাইতেছে। এরপরে শ্বসন প্রক্রিয়া আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেন গুলো ফুসফুসে যাইতেছে। ফুসফুসে যাওয়ার পরে তোমার হচ্ছে এটা রক্তের মাধ্যমে আমাদের দেহের যে কোষ আছে সেই কোষে পৌঁছাই যাইতেছে। এখন কোথায় কিসের মাধ্যমে পৌঁছাইতেছে সেটা এখন তোমার না জানলেও চলবে, কোথায় পৌঁছাইতেছে সেটা তোমার জানা লাগবে। আমি বুঝতে পারছি, তুমি বুঝো নাই। তুমি খালি এতটুকু মনে রাখো, শর্করা জাতীয় খাদ্য থেকে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজটা আমাদের দেহের কোষে যা জমা হয় এবং শ্বসনের মাধ্যমে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটা কোথায় যায়? দেহকোষে যায়। দেহকোষ, সেই দেহকোষের মধ্যে এই গ্লুকোজ আর অক্সিজেনের বিক্রিয়া হওয়ার মাধ্যমে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, এটিপি তৈরি হয়। কি? কার্বন ডাই অক্সাইড, পানি, এটিপি। এই যে এখানে যে এটিপি দেখতেছো তুমি, এই এটিপিটাই হচ্ছে শক্তি। এটিপিটাই কি? শক্তি। এবং এই শক্তির মাধ্যমে এই শক্তি কি আমাদের দেহে কাজে লাগে, ঠিক আছে? তুমি কি এখন বুঝতে পারছো শক্তি কিভাবে উৎপন্ন হইলো? তোমাকে আমি অনেক কিছু বার্তা দিয়ে একদম বেসিক টুকু পড়াইছি, পুরাটা আমি পড়াই না, এখানে আরো অনেক পড়া আছে। তোমার যাতে বুঝতে ইজি হয় এর জন্য আমি ইজিটুকু পড়াইছি। আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, আর কার্বন ডাই অক্সাইড তো আমাদের দেহ থেকে বাহির হয়ে যাওয়া লাগবে, তাই না? কার্বন ডাই অক্সাইড তো আমাদের দেহ থেকে বাহির হয়ে যাওয়া লাগবে। তখন এই কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে ফুসফুসে যায়। কিসের মাধ্যমে?
রক্তের মাধ্যমে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে তোমার হয়েছে প্রশ্বাসের মাধ্যমে বাইরে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ওকে, এতটুকু বুঝতে পারছো? এতটুকু আশা করি বুঝতে পারছো। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এই যে এখানে। দেহকোষে পরিপাক হওয়া খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, ফলে তাপ ও শক্তি উৎপন্ন হয় এবং এই তাপ দেহকে উষ্ণ রাখে এবং প্রয়োজনীয় শক্তি যোগায়। আচ্ছা, অক্সিজেন, এখানে কোশ্চেনটা, আচ্ছা, অক্সিজেন ও খাদ্য উপাদানের মধ্যে বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন হয়। একটু আগে পরে আসলাম এবং রক্ত উপাদানগুলোকে ফুসফুসে নিয়ে যায়। এই কার্বন ডাই অক্সাইডকে রক্ত ফুসফুসে নিয়ে যায়, যেটা আমি একটু আগে বলে আসলাম। সেখানে অক্সিজেন শোধিত হয় এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। যে প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন মানে দেহ থেকে বাহির করে দেওয়া হয় তাকে শ্বাসকার্য বলে। শ্বাসকার্য কমপ্লিট করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে শ্বসন কাকে বলে। শ্বসন কাকে বলে এই সংজ্ঞাটা আসবে। বা শ্বসন কি? যে জৈবিক প্রক্রিয়ায় জীবকোষের খাদ্যবস্তুগুলো বায়ুর অক্সিজেনের সাহায্যে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা হয় এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বসন বলে। তুমি শ্বসনের সংজ্ঞা বুঝতে পারো নাই, বলতে পারতেছ না তুমি, আমি বুঝছি। একটু আগে আমি তোমাকে কি দেখে আসলাম? এখানে তুমি জাস্ট এইখান থেকে তুমি শ্বসনের সংজ্ঞাটা বলতে পারো। শ্বসনের সংজ্ঞা, এটা তো একটা প্রক্রিয়া, তাই না? জৈবিক প্রক্রিয়া, যেহেতু আমাদের দেহের ভিতরে হইতেছে এই জিনিসটা, তার মানে এটা জৈবিক প্রক্রিয়া। তার মানে যে জৈবিক প্রক্রিয়ায় আমাদের দেহের খাদ্য থেকে উৎপন্ন শক্তি না বলে আমাদের দেহে খাদ্য এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণকৃত অক্সিজেনের মাধ্যমে খাদ্যগুলো জারিত হয়ে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে তাকে শ্বসন বলে। আবার বলি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শর্করা আমাদের দেহের খাদ্য শ্বসন প্রক্রিয়ায় গ্রহণকৃত অক্সিজেনের দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে তাকে শ্বসন বলে। ঠিক আছে, শ্বসন না বলে এটা বলবো হচ্ছে শ্বাসকার্যের মাধ্যমে গ্রহণকৃত অক্সিজেন। আশা করি ক্লিয়ার হয়েছে, যদিও আমি ওখানে গোছায় বলতে পারি নাই। তুমি এখান থেকে পড়বা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে খাদ্য বস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে বা শ্বাসকার্যের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করা হয় সেই অক্সিজেনের সাথে জারিত হয়ে শক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং সেই কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন হয়ে যায় তাকে শ্বসন বলে। নিষ্কাশন বা দেহ থেকে বের হয়ে যায় তাকে শ্বসন বলে। শ্বসনের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। তুমি এই চ্যাপ্টার পড়তেছো কিন্তু তুমি শ্বসনের সংজ্ঞা পড়বা না, লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, দেহের ভিতর গ্যাসীয় আদান প্রদান একবার ফুসফুসে এবং পরে প্রতিটি কোষে পর্যায়ক্রমে সম্পাদিত হয়। শ্বসনের সরল বিক্রিয়াটি এরকম। আমি একটু আগে দেখাইছিলাম না, গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, এটিপি। ঠিক আছে, এইটা তোমার মুখস্থ রাখা লাগবে এই বিক্রিয়াটা। আসো, সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছো প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ এবং নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড দেহ থেকে আমরা বের করতে হয়, তা না হলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কারণ 3-4 মিনিটের বেশি দেহে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য। দেহে সচেতন ও অবচেতন উভয় অবস্থাতে অবিরাম অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড নির্গমন চলতে থাকে, আর সাথে সাথে প্রতিনিয়ত দেহ রক্ষায় নানাবিধ প্রক্রিয়া চলতে থাকে। সচেতন ও অবচেতন বলতে কি বুঝাইছে? তুমি জিন্দা থাকো আর না, এটা না, তুমি ঘুমের ভিতরে থাকো আর তুমি জ্ঞানে থাকো বা জাগা থাকো, অল টাইম তোমার অক্সিজেন গ্রহণ ত্যাগ চলতে থাকবে। আচ্ছা, মানব দেহে কত সময় পর্যন্ত অক্সিজেন সরবরাহ থাকলে মৃত্যু অনিবার্য? সর্বনিম্ন 3 থেকে 4 মিনিট, যেটা একটু আগে পড়ে আসলাম। শক্তি উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? অক্সিজেন ব্যবহৃত হয়, আর কি? খাদ্য, তাই না? এখানে যেহেতু অক্সিজেন আছে, যেহেতু আমি অক্সিজেন একটু আগে পড়ে আসলাম, এই যে অক্সিজেন। ওকে, আশা করি এই পড়াগুলো বুঝতে পারছো। এখন আসো আমরা আস্তে আস্তে মূল পড়ায় ঢুকতেছি। আমরা এখন পড়বো, আমরা নাকের মাধ্যমে কি করি? শ্বাস নেই, তারপরে সেই শ্বাসটা বা বায়ুটা কিভাবে ফুসফুসে যাইতেছে এবং ফুসফুস থেকে আবার কিভাবে ব্যাক আসতেছে, কোন কোন অঙ্গের মাধ্যমে ফুসফুসে যাইতেছে, সেই জিনিসগুলো আমরা এখন পড়বো। আসো তাহলে পড়া শুরু করি। শ্বসনতন্ত্র, আমি প্রথমেই সংজ্ঞাটা বলছিলাম, যে তন্ত্র বা যে তন্ত্রের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস
সম্পন্ন করি তাকে শ্বসনতন্ত্র বলে, বা যে অঙ্গগুলোর সাহায্যে আমরা শ্বাসকার্য পরিচালিত হয়, আমাদের শ্বাসকার্য পরিচালিত হয় তাকে শ্বসনতন্ত্র বলে, একই সংজ্ঞা। আচ্ছা, শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলো: নাসারন্ধ্র, নাসাপথ, গলনালী বা গলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুনালী বা ব্রোঙ্কাস, ফুসফুস, মধ্যচ্ছদা। তোমার এখানে কঠিন লাগতেছে, তুমি খালি আমি যে কটা পড়ে সে কটা পড়ো। নাসারন্ধ্র, আর নাহলে পড়ো নাসাপথ, গলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী, বায়ুনালী, ফুসফুস, মধ্যচ্ছদা। এই কয়েকটা অঙ্গের মাধ্যমে আমাদের এই পুরো শ্বাসকার্য সম্পন্ন হইতেছে, এই কয়েকটা অঙ্গের মাধ্যমে। এখন কিছুটার আবার হচ্ছে তোমার দুইটা নাম আছে। আচ্ছা, নাসারন্ধ্র ও নাসাপথ, তারপর হচ্ছে গলবিল, গলবিলে আরেকটা নাম হচ্ছে গলনালী, আরো একটা নাম আছে সেটা ইংলিশে, বুঝছো? সেটার নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস। গলবিলের নাম হচ্ছে ফ্যারিংস, এই যে ফ্যারিংস, ARYNX, ফ্যারিংস। আর ষড়যন্ত্রের নাম হচ্ছে ল্যারিংস, ল্যারিংস, RYNX, ল্যারিংস। বানান কি ঠিক রাখছি দেখি তো? ফ্যারিংস, ল্যারিংস, হ্যাঁ ল্যারিংস। এই দুটোর মধ্যে প্যাচ বাঁধানো যাবে না। সারা জীবন আমার এই দুটোর মধ্যে প্যাচ বেঁধে আসছে, আগে ফ্যারিংস হবে নাকি আগে ল্যারিংস হবে আমি ধরতে পারতাম না সারা জীবন, এখনো পর্যন্ত আমার এই ভুলটা হয়, এই জন্য দেখে নিয়ে তারপর বললাম। আচ্ছা, শ্বাসনালী, শ্বাসনালীর ইংরেজি নাম হচ্ছে ট্রাকিয়া, 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 শ্বাসনালীর ইংরেজি নাম ট্রাকিয়া। এরপর হচ্ছে বায়ুনালী, বায়ুনালীর আরেক নাম হচ্ছে ব্রোঙ্কাস, তারপর হচ্ছে ফুসফুস, তারপরে হচ্ছে মধ্যচ্ছদা। ঠিক আছে, ওকে। মধ্যচ্ছদা, ট্রাকিয়া। মধ্যচ্ছদার ইংরেজি নাম হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম, PHRAGM, ডায়াফ্রাম। এগুলো পড়া লাগবে, এর জন্য আমি পড়াইতেছি। ঠিক আছে। ফুসফুসের ইংরেজি নাম হচ্ছে লাংস, লাংস। বায়ুনালী বা ব্রঙ্কাস, সেম নাম। আচ্ছা, এগুলো তাহলে একটু চিনায় দিলে ভালো হয় না? কোনটা কি জিনিস, কোনটা কি জিনিস চিনায় দিলে ভালো হয়। এই যে দেখো, নাসারন্ধ্র, যে রন্ধ্র মানে কি, রন্ধ্র মানে কি গর্ত, সোজা কথা তুমি মনে রাখবা। ঠিক আছে, বা যেই গর্তের মাধ্যমে ফুসফুসে বায়ুগুলো ঢুকতেছে, তার মানে এই যে দুইটা নাসারন্ধ্র আমাদের। হ্যাঁ, আচ্ছা, রন্ধ্র শেষ, তারপরে কি আছে? তারপরে কি আছে? একটা পথ আছে, সেই পথের মাধ্যমে তো তোমার হচ্ছে এইভাবে আস্তে করে নিচে যাইতেছে। ঠিক আছে, সেটার নাম হচ্ছে নাসাপথ, নাসাপথ, বা সোজা কথা হচ্ছে নেজাল কঙ্কাও বলা হয় এটাকে, যেটা হচ্ছে তোমার এই গহ্বরটুকু বাদ দিয়ে এখানে তো একটা, সরি, এই রন্ধ্র বাদ দিয়ে এখানে একটা গহ্বর বা গর্ত আছে, গর্ত আছে, সেটাকেও নাসাপথ বলা হইতেছে। আচ্ছা, নাসাপথ গেল। তারপরে হচ্ছে গলবিল আছে এখানে, তারপরে হচ্ছে ষড়যন্ত্র, যেটার মাধ্যমে আমরা কথা বলি। হ্যাঁ, ষড়যন্ত্র। তারপরে হচ্ছে শ্বাসনালী, এই যে এটা কি শ্বাসনালী, এটা কি যেটা তুমি হাত দিয়ে ধরতে পারতেছো, এটা হচ্ছে শ্বাসনালী, যেটা তুমি হাত দিয়ে ধরতে পারতেছো এখানে, সেটা হচ্ছে শ্বাসনালী, শক্ত একটু। আবার একটু জোরে চাপ দিলেই কাশি চলে আসবে, এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তারপরে হচ্ছে ব্রঙ্কাস, তারপরে হচ্ছে ফুসফুস। এই যে প্রথমে নাসারন্ধ্র বা নাসিকা গহ্বর, গহ্বর মানে মাঝখানে একটা গর্তের মতো আছে না এখানে, নাসিকা গহ্বর। তারপরে হচ্ছে গলবিল, তারপরে হচ্ছে ষড়যন্ত্র, তারপরে এই যে ট্রাকিয়া, তারপরে এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, সেটার নাম হচ্ছে ব্রঙ্কাস, আর এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে ফুসফুস। ফুসফুস তুমি বুঝতে পারো না আমি জানি, তাহলে চলো একটু 3D ইয়াতে দেখে আসি। ওকে, কোথায় আসলা? নেজাল ক্যাভিটি, বা এটা কি, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, বা বললাম না যে হচ্ছে নাসা গহ্বর, বললাম না এই মাত্র, নাকের মধ্যে যে গর্ত, এইটা হচ্ছে সেই নাকের মধ্যে গর্ত, নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি। আচ্ছা, এরপরে আসো ল্যারিংস। ল্যারিংস কি? ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র। তার আগে এতটুকু হচ্ছে ফ্যারিংস বা গলবিল। হ্যাঁ, এটা হচ্ছে ল্যারিংস। তারপরে আসো ল্যারিংসের পরে এই যে এটা তুমি যেটা হাত দিয়ে ধরতে পারো, এটা কি, এটা কি, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা কি, এটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া। এরপরে দেখবা এই যে দেখো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এইগুলো হচ্ছে ব্রঙ্কাস, একটা হচ্ছে লেফট ব্রঙ্কাস আর একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। ঠিক আছে, এরপরে এই যে একটা ফুসফুস, এই যে একটা ফুসফুস, ফুসফুস এর মধ্যে ফুসফুস, এই যে দেখো এখানে, এখানে তুমি দাগ দেখতে পাইতেছ না, দাগ দেখতে পাইতেছ,
দাগ দেখতে পাইতেছো? এই ফুসফুসগুলো আবার কয়েকটা ভাগে বিভক্ত, যেটা আমরা পড়াবো। ডান ফুসফুস হ্যাঁ, ডান ফুসফুস হচ্ছে 3 ভাগে বিভক্ত, আর বাম ফুসফুস 2 ভাগে বিভক্ত। পড়াবো, এটা পড়াবো। তুমি কি এতটুকু ধরতে পারছো? এরপরে হচ্ছে ডায়াফ্রাম। এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, ছাতার মতো না একটু দেখতে? ডায়াফ্রামটা একটু ছাতার মতো না? একটু ছাতার মতো না ডায়াফ্রামটা একটু ছাতার মতো কিন্তু। এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা হচ্ছে ডায়াফ্রাম। ওকে, চিনতে পারছো আশা করি। প্রথম থেকে আবার যদি দেখাই, এটা হচ্ছে নাসা গহ্বর। ঠিকই, ক্লাস কি রেকর্ড হইতেছে? হ্যাঁ, 1 সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে নাসা গহ্বর। তারপরে কি এখানে আছে হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসের পরে এটা হচ্ছে কি ল্যারিংসের পরে এটা কি, এটা হচ্ছে ট্রাকিয়া। এরপরে এই যে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, এগুলা কি ব্রঙ্কাস, আর এগুলো কি ফুসফুস। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত ভাই মুখস্থ ঠটস্থ রাখা লাগবে এগুলা, কারণ এগুলো একদম ডিরেক্ট তোমার পরীক্ষায় চিত্র দিয়ে দিবে। চিত্র দিয়ে তারপরে বলবে, জাস্ট বলবে যে ওই এ চিহ্নিত অংশটার নাম কি বলো, এরকম বলবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা নাসারন্ধ্র সর্বপ্রথম ডিটেলস পড়বো। নাসারন্ধ্রের কাজ কি, এই জিনিসটা আমরা এখন পড়বো। নাসারন্ধ্র বা নাসাপথ এর ডিটেলসটা আমরা এখন পড়বো। নাসারন্ধ্র বা নাসাপথের ডিটেলসটা আমরা এখন পড়বো। আচ্ছা, নাসারন্ধ্র ও নাসাপথ, নেজাল ক্যাভিটি, নেজাল প্যাসেজ। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম নাসিকা বা নাক। এটা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটা ত্রিকোণাকার গহ্বর। মুখের উপরে অবস্থিত একটা ত্রিকোণাকার গহ্বর, ত্রিভুজের মতো। ঠিক আছে, ত্রিকোণাকার গহ্বর। আচ্ছা, আমরা কি যে কোনো জিনিস এর গন্ধ বোঝার জন্য কি করি? ওইটাকে নাকের কাছে নিয়ে আসি না? নাকের কাছে নিয়ে আসি না? এরকম কি কারণে নিয়ে আসি? কারণ আমাদের নাকের ভিতরে তোমার হচ্ছে কিছু আছে, গ্রন্থি আছে। সেই গ্রন্থিগুলোর সাহায্যে আমরা যে কোনো জিনিসের গন্ধটাকে আইডেন্টিফাই করতে পারি বা বুঝতে পারি। সেটাই এখানে লেখছে যে নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপ্ত করে, ফলে আমরা গন্ধ পাই। স্নায়ু আছে এখানে। আচ্ছা, নাসিকা এমন ভাবে বিবর্তিত হয়েছে যে সেটি প্রশ্বাসের সময় বায়ুকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে তোলে। আচ্ছা, এরপরে আসো নাকের ভিতরে। আমাদের নাকের ভিতরে যে লোম আছে, এটা তো জানো, লোম আছে তো নাকি? লোম আছে। এরপরে নাকের ভিতর থেকে যখন তোমার ঠান্ডা লাগে তখন কি হয়? ওটাকে কি বলো তোমরা? এটাকে বইয়ের ভাষায় বলে হচ্ছে শ্লেষ্মা। ঠিক আছে, শ্লেষ্মা। নাকের ভিতর থেকে শ্লেষ্মা বাইরে। আচ্ছা, এই যে দেখো নাকের ভিতরে কি হইতেছে? পশম আছে। নাকের ভিতরে পশম আছে। আর তুমি এখানে তো পশম, কিন্তু একটু উপরের দিকে এদিকে যখন যাবা তখন ওই জায়গাগুলোতে এই যে এরকম শ্লেষ্মা বা মিউকাস তৈরি হয়। শ্লেষ্মা বা কি মিউকাস তৈরি হয়। আচ্ছা, এখন তোমার কি মাথায় কখনো কোশ্চেন আসে নাই যে ভাইয়া আমাদের নাকের ভিতরে এই যে লোমগুলো কি কারণে আছে? নাকের ভিতরে লোমগুলো কি কারণে আছে? এই লোমগুলো কয়েকটা কাজ করে। এক নম্বর কাজ হচ্ছে আমাদের আশেপাশে যে বায়ু, এগুলো তো একদম দূষিত, তাই না? তাহলে তোমার মাথায় কি কখনো কোশ্চেন আসছে যে কি কারণে লোমগুলো আছে আমাদের নাকের ভিতরে? কয়েকটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমাদের আশেপাশের বায়ুগুলো তো খুবই দূষিত, তাই না? এই যে ধুলাবালিগুলো ঢুকতেছে, তখন আমাদের এই পশমগুলো সর্বোচ্চ ট্রাই করতেছে এই বায়ু থেকে ধুলাবালিগুলো আলাদা করার জন্য। এর জন্য যখন তোমরা দেখবা, বিশেষ করে বাহিরে যাওয়া, যখন ঢাকা শহরের ক্ষেত্রে এরকম হয়, বাহিরে যাওয়া যখন বাহির থেকে আসে দেখবা নাকের ভিতরে একদম বালু জমে আছে। কিভাবে জমছে? এই পশমগুলো আটকাইছে। এরপর আরেকটা জিনিস হচ্ছে তোমার যখন আমাদের ভিতরে, আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে বায়ুগুলো অল টাইম, বা আমরা যে গ্যাসগুলো গ্রহণ করি এগুলো অল টাইম গরম হয়ে ঢোকে। হ্যাঁ, তুমি ঠান্ডা জিনিস গ্রহণ করলেও এটা গরম হয়ে ঢুকবে আমাদের ভিতরে। এই কারণে আমাদের দেহ অল টাইম কি থাকে? গরম থাকে। এটাও একটা কারণ আছে। আচ্ছা, তাহলে লোমের মূল কাজ কি? লোমের মূল কাজ হচ্ছে বাইরের ধুলাবালি আটকায় দেয়। ঠিক আছে, এখন একটু রিডিং করে দেখাই যে নাসাপথের সামনে নাসা ছিদ্র এবং পিছনে গলবিল বিস্তৃত। কারণ তো আমরা শুনে আসলাম নাসাপথের পরে কি না, বা নাসা গহ্বরের পরেই কি? গলবিল। আচ্ছা, একটি পাতলা প্রাচীর দিয়ে এটি দুভাগে বিভক্ত। এর সামনের অংশ লোমাবৃত, মানে নাকের এই প্রথম দিককার অংশগুলো লোমাবৃত বা লোম আছে, এবং পেছনের অংশ শ্লেষ্মা প্রস্তুতকারী। ঠিক আছে, শ্লেষ্মা প্রস্তুতকারী মানে ওইখানে
এই শ্লেষ্মা তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, একটা পাতলা পর্দা দিয়ে আবৃত। আচ্ছা, আমাদের শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা, রোগ জীবাণু, আবর্জনা থাকলে এই লোম এবং পর্দাতে এটা আটকে যায়। আচ্ছা, এতে বায়ুতে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছুটা পরিমাণে নির্মূল বা কি হয় পরিশুদ্ধ হয়ে যায়। এছাড়া শোষণের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণ বা গরম এবং আর্দ্র হয়। এর ফলে হঠাৎ তুমি যদি ঠান্ডা বায়ু তোমার হচ্ছে প্রবেশ নাও শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে তুমি যদি হঠাৎ হঠাৎ ঠান্ডা বায়ু নাও, তাও তোমার ফুসফুসে তেমন একটা ক্ষতি হবে না, কারণ আমাদের এই যে নালীটা আছে, তোমার হচ্ছে নাসা গহ্বরটা আছে, সেই নাসা গহ্বর ভিতর দিয়ে বায়ু যাইতে যাইতে গরম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো গলবিল। এখানে নাসা গহ্বরের মধ্যে পড়ার মধ্যে কি কি আছে? এক নম্বর কথা হচ্ছে এটা একটা ত্রিকোণাকার গহ্বর এবং শ্বসনতন্ত্রের সর্বপ্রথম অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে? এটার মাধ্যমে আমরা গন্ধ নিতে পারি এবং এটা লোমাবৃত, এটার প্রথম দিকের অংশ লোমাবৃত এবং পিছের দিকের অংশগুলো তোমার এই যে এরকম শ্লেষ্মা প্রস্তুতকারী অংশ, ঠিক আছে। এবং শ্বাস প্রশ্বাস দিয়ে যখন শ্বাস প্রশ্বাসের যে ধূলিকণাগুলো আছে, এই ধূলিকণাগুলো আমাদের এই লোমের মাধ্যমে আটকে যায়। এরপরে হচ্ছে যখন ঠান্ডা বায়ু আমরা নিঃশ্বাসের মাধ্যমে নেই, তখন বায়ুগুলো গরম হয়ে ভিতরে ঢুকে, ঠিক আছে, কিছুটা উষ্ণ হয়ে ভিতরে ঢুকে। আচ্ছা, এবার আসো গলবিল বা ফ্যারিংস। ইংরেজি নাম ভাই তোমার মুখস্থ করাই লাগবে। বর্তমান যুগে যে প্রতিযোগিতা হইতেছে, এটা তুমি আগের সাথে তুলনা করে হবে না, আগের সাথে তুলনা করলে হবে না, এখন পড়া লাগবে ভালো করে, ইংরেজি সব পড়া লাগবে। আচ্ছা, মুখ হা করলে মুখ গহ্বরের পিছনে যে অংশটি দেখা যায় সেটা হচ্ছে গলবিল। যেমন দেখো, আমি অলরেডি একজনকে হা করায় রাখছি, দেখো এর মুখের আশেপাশে যে ইংলিশ লেখা, এটার দিকে তাকানোর দরকার নাই। কি করছে? আনলক। এটার আশেপাশে যে ইংরেজি লেখা, এটার দিকে তাকানোর দরকার নেই, তুমি জাস্ট এই যে এইখানে দেখবা। এটা কি? এটা কি? এটা হচ্ছে আলজিব্বা। এটা কি? আলজিব্বা, আলজিব্বা। আচ্ছা, নাসাপথের পেছনের অংশ থেকে ষড়যন্ত্রের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। তার মানে গলবিল কতটুকু পর্যন্ত? গলবিলটা হচ্ছে নাসা গহ্বরের পর থেকে শুরু করে আমাদের এরপরে কি আছে ল্যারিংস বা ল্যারিংস আছে, ল্যারিংসের উপর পর্যন্ত। আচ্ছা, এর পেছনের অংশ উপরিতলে একটি ছোট্ট জিব্বার মতো অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে আলজিব্বা। আলজিব্বা আমাদের গ্রামে তোমার হচ্ছে গ্রামের মায়েরা করতো, তোমার হচ্ছে বা তাদের বাচ্চা কাচ্চাকে বলতো, তাদের বাচ্চা কাচ্চা যদি চিল্লাচিল্লি করে বা ঝগড়া করে, তখন বলতো তোর জিব্বা কত বড় হয়েছে, আমি সেটা দেখবো, তোর আল জিব্বা কত বড় হয়েছে আমি সেটা দেখবো, এইটাই বলতো। আচ্ছা, আল জিব্বা তার মানে কি চেনা গেছে? এখন কথা হয়েছে আল জিব্বার মধ্যে আরেকটা জিনিস আছে, এপিগ্লটিস। ম্যাক্সিমাম স্টুডেন্ট বা আমি নিজেও এই আল জিব্বা আর এপিগ্লটিসের মধ্যে বা উপজিব্বা, এপিগ্লটিসের বাংলা হচ্ছে উপজিব্বা, আলজিব্বা উপজিব্বা বা আলাজিব্বা উপজিব্বা, আলাজিব্বা উপজিব্বা, এই দুটার মধ্যে পার্থক্য করতে পারতাম না বা প্যাচ বেঁধে যাইতো আমার। আচ্ছা, ওইটা পড়বো, ওইটা ষড়যন্ত্রের মধ্যে আছে। গলবিলের মধ্যে কি আছে? গলবিলের মধ্যে আছে হচ্ছে আলাজিব্বা, আলা জিহবা, জিহবা, আলা জিহবা। আর ষড়যন্ত্রের মধ্যে কি আছে? উপজিহবা, উপজিহবা, উপজিহবা। আচ্ছা, আলাজিব্বার কাজ কি? খাদ্য ও পানীয় গলাৎকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, যাতে করে তোমার নাসাপথের ভিতরে খাবার না ঢুকে যায়। আচ্ছা, ফলে কোনো প্রকার খাদ্য নাসিকা পথে বাইরে আসতে পারে না। খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও এই আলজিব্বার একটা কাজ বা গলবিলের একটা কাজ। আচ্ছা, সম্ভবত উন্নতর ষড়যন্ত্রের বিবর্তনের সাথে আলজিব্বা এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তুমি এই গলবিল থেকে, পুরো গলবিল থেকে তুমি কি কি পড়বা? এক নম্বর কথা হচ্ছে গলবিলের ভিতরেই আলাজিব্বা আছে, আলাজিব্বা আছে। এরপরে কি এই গলবিলের কাজ কি? না, আলাজিব্বার কাজ কি? আলাজিব্বার কাজ হচ্ছে খাদ্য ও পানীয় যখন তুমি গিলবা, তখন তোমার এই খাদ্য এবং পানিটা যেন এই নাসিকা গহ্বরের ভিতরে যেন না চলে আসে বা নাসাপথের ভিতরে যেন না চলে আসে, এর জন্য ওইটাকে বন্ধ করে দেয়। আচ্ছা, আর কি করে? তোমার হচ্ছে খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এতটুকু বললে হবে। এবার আসো, হ্যাঁ, গলবিলের অংশ কোনটি? দেখো, সকল বোর্ড 2018 সালে আসছে আলজিব্বা, উপজিব্বাও দেওয়া আছে, আলাজিব্বাও দেওয়া আছে। তোমার বাইরে যাবে প্যাস, আমি জানি তোমার বাইরে যাবে প্যাস।
এখন থেকে এই পেজ যেন না বাদে, এর জন্য সাথে সাথে আমার কোশ্চেন নিয়ে এসে দেখা দাও। গলবিলের অংশ কোনটি? উপজিহ্বা নাকি আলাজিহ্বা? আলাজিহ্বা। আলাজিহ্বার ইংরেজি কি? সফট প্লেট, বা আলভাও বলে ওইটা। ওইটা অত তোমাদের বইয়ে যেহেতু দেওয়া নাই তাই আমি পড়াইলাম না। আচ্ছা, ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? গলবিলের নিচের অংশ এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। গলবিলের নিচের অংশ এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। আচ্ছা, ষড়যন্ত্রের দুই ধারে দুইটা পেশি থাকে, দুই ধারে দুটি পেশি থাকে, এগুলোকে বলা হচ্ছে ভোকাল কর্ড। আমি এই যে কথা বলতেছি, আমি যখন কথা বলতেছি তখন আমার এই ষড়যন্ত্রের মাধ্যমে বাতাস বাইর হইতেছে। তুমি কথা যখন বলবা তোমার মুখের সামনে হাত দিয়ে দেখিও হাওয়া বাইর হবে। হাওয়া বাইর হইতেছে। যখন তুমি কথা বলতেছো তখন তোমার ভিতর থেকে বাতাস আসতেছে, এবং এই বাতাস আসার সময় এই যে ভোকাল কর্ড, এই যে ভোকাল কর্ডটা তখন ভাইব্রেট হইতে থাকে, এবং এই ভাইব্রেট হওয়ার মাধ্যমে তোমার সাউন্ডটা তৈরি হইতেছে। এই যে আমি কথা বলতে পারতেছি, তোমরা শুনতে পারতেছো। কিসের মাধ্যমে? ভোকাল কর্ডের মাধ্যমে। ভোকাল কর্ডের মাধ্যমে। আচ্ছা, তার মানে ষড়যন্ত্রের, আচ্ছা ভোকাল কর্ডটা দেখায় দেই। এই যে দেখো, ব্রিং ইনটু ফন্ট, এই জায়গাটাতে আছে ভোকাল কর্ডটা, এই জায়গাটাতে আছে। হ্যাঁ, এই যে দেখো দুইটা, এই জিনিসটা একদম পাতলা, এবং এইটা সবসময় ভাইব্রেট হতে থাকে। ভাইব্রেট মানে বুঝো, মোবাইলে ভাইব্রেশন হয় না, এরকম যখন বাতাস আসে তখন এই জিনিসটা ভাইব্রেট হইতে থাকে এবং কথার আওয়াজটা তৈরি হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, ষড়যন্ত্রের উপরে একটা জিহ্বা আকৃতির ঢাকনা থাকে, একে এপিগ্লটিস বা উপজিহ্বা বলে। ইংলিশে মুখস্থ রাখা লাগবে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটা খোলা থাকে, এই পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে, এবং খাওয়ার সময় ওই ঢাকনাটা ষড়যন্ত্রের মুখ ঢেকে দেয়, ফলে আহার্য দ্রব্যাদি বা সোজা কথা খাদ্য নালীতে যায়, শ্বাস প্রশ্বাসের এদিকে আসে না। তুমি বুঝতে পারো না। আমি এটা তোমাকে যদি একটু অ্যানিমেশন করে দেখাই তাহলে তোমার কাছে এটা বুঝতে খুবই ভালো লাগবে। এই ভিডিওটাই দেখবা প্রথম দিকে এই ভিডিওটাই ছিল। এই যে খাবার চাবাইলা, এই যে গিল্লা, এই যে জিনিসটা এখানে আসো, এই যে দেখো, এই যে লাল, এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে এপিগ্লটিস বা উপজিহ্বা। এই যে এইটা কি? আচ্ছা, কেটে গেল। এইটা কি? এইটাই যে ট্রাকিয়া বা তোমার হয়েছে শ্বাসনালী, তাই না? শ্বাসনালী। খাবারটা তো এখানে এসে এদিকেও ঢুকে যাইতে পারে বা খাদ্যনালীর মাধ্যমে ওইদিকে যাইতে পারে। খাবারটা যেন এইদিকে যেন না ঢুকে, এর জন্য এই যে বন্ধ করে দিতেছে, এর জন্য এই এপিগ্লটিস রাস্তাটা বন্ধ করে দিতেছে। ঠিক আছে, ওকে। দেখো আরেকবার দেখো, এই যে জিনিসটা লাফায় উঠলো এটা কিন্তু জিহ্বা। ঠিক আছে, জিহ্বা। আচ্ছা, এরপরে এখান থেকে পাকস্থলীতে চলে যাবে খাবার। এই যে পাকস্থলীতে চলে গেলে যারা বাকিটুকু বুঝবা, যারা চ্যাপ্টার 4 পড়ছো, যে খাবার প্রথমে কোথায় যায়? পাকস্থলীতে দেয়। আচ্ছা, আবার দেখো গিললাম, এই যে এই জিনিসটা অফ করে দিল। খাবার চলে যাওয়ার পরে আবার ওইটা খুলে যায়। ঠিক আছে, খাবার চলে যাওয়ার পরে আবার এটা খুলে যায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হয়েছে ষড়যন্ত্রের ভিতরে কি কি থাকে। তাহলে ষড়যন্ত্রের ভিতরে কি কি আছে? ভোকাল কর্ড আছে, আর এপিগ্লটিস বা উপজিহ্বা আছে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটা খোলা থাকে এবং এ পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে, আর বাকিটুকু না পড়লেও হবে। এখন আসো কোশ্চেনে আসো, ল্যারিংস এর অবস্থান কোথায়? এই যে ল্যারিংস দেখছো, ইংরেজি দিয়ে দিচ্ছে। ল্যারিংস এর অবস্থান কোথায়? রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড 2016 সালে আসছে। ডিরেক্ট ইংরেজি দিছে, ষড়যন্ত্র বাংলায় বলে নাই। এর জন্য তোমার ল্যারিংস শব্দটা মুখস্থ করা লাগবে। আচ্ছা, ল্যারিংস এর অবস্থান কোথায়? তোমার হচ্ছে গলবিলের নিচে, এবং ল্যারিংসের পরে কি আছে? শ্বাসনালী বা ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার উপরে। হ্যাঁ, তার মানে কি? শ্বাসনালীর উপরে। যদি গলবিলের নিচে লেখা থাকতেও তার মানে তখন হয়তো গলবিলের নিচে, যেহেতু দেওয়া নেই একটাই দেওয়া আছে, তার মানে শ্বাসনালী উপরে গলবিলের নিচে। প্যাচ বাঁধানো যাবে না এগুলো, আর এগুলো মুখস্থ করে তুমি মনে রাখতে পারবে না যদি না তুমি ভিজুয়ালাইজ করো। এভাবে ভিজুয়ালাইজ করো। সর্বপ্রথমে আমার নাসা গহ্বর বা নাসিকার অন্ধ্র, তারপরে আছে আমার কি তোমার হচ্ছে ওটা কি বলে, ফ্যারিংস বা গলবিল। তারপরে আছে আমার হচ্ছে ষড়যন্ত্র বা ল্যারিংস। তারপরে আমার আছে ট্রাকিয়া। তারপরে আমার আছে দুই ভাগে ভাগ হয়ে গেছে ব্রঙ্কাস। তারপরে আছে কি? ফুসফুস। ওকে। আচ্ছা, ভোকাল কর্ড বা এপিগ্লটিস কোথায় থাকে? ষড়যন্ত্রের মধ্যে থাকে। আরো কোশ্চেন আছে, ষড়যন্ত্রের অবস্থান কোথায়? এই যে দেখো, গলবিলের নিচে এবং কি শ্বাসনালীর উপরে। সিলেট বোর্ড
2024 সালে আসছে। তার মানে তুমি বুঝতেছো ষড়যন্ত্রের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ষড়যন্ত্রের উপর জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কি? এপিগ্লটিস। দেখো ইংরেজি দিয়ে দিছে এপিগ্লটিস। তুমি উপজিহ্বা মুখস্থ করে যাবা, পরীক্ষা হলে তোমার মাথা ঘুরাবে। আচ্ছা, এপিগ্লটিস কোথায় অবস্থিত? ল্যারিংস বা ষড়যন্ত্র অবস্থিত। সব ইংরেজির খেলা, ইংরেজি মুখস্থ রাখা লাগবে, এই ইংরেজি ওয়ার্ডগুলো মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা কি? খাদ্যনালীর সামনে অবস্থিত একটা ফাঁপানল। সামনে বলতে কি বোঝাইছে? এই যে এটা হচ্ছে সেই শ্বাসনালী, এবং এই শ্বাসনালীর পেছনের দিক দিয়ে আছে তোমার হচ্ছে খাদ্যনালী। আচ্ছা, এই নালীটি ষড়যন্ত্রের নিচের অংশ থেকে শুরু করে কিছু দূর নিচে গিয়ে দুই ভাগে বিভক্ত হয় এবং দুটি বায়ুনালী সৃষ্টি করে। এই বায়ুনলগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কাস বা শ্বাসনালী। হ্যাঁ, আচ্ছা, দুই ভাগে ভাগ হয়েছে। কোথায় কোথায় দুই ভাগে ভাগ হইতেছে একটু দেখা দেওয়া উচিত। এই যে এখন আমরা পড়বো হচ্ছে এইটা, এখন আমরা পড়বো এইটা বা ট্রাকিয়া। ট্রাকিয়াটা এখানে এসে কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এগুলো কি? ব্রঙ্কাস বা দুইটা শ্বাসনালী, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে। তার মানে ডান শ্বাসনালী বা ডান ব্রঙ্কাস, বাম শ্বাসনালী বা বাম ব্রঙ্কাস। বুঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, এই যে নালীটা, এই নালীটার উপর দিয়ে তরুণাস্থি আছে, এই নালীটার উপর দিয়ে তরুণাস্থি আছে। এই যে এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলায়কার, বলায়কার বলতে বুঝাইছে হচ্ছে গোল। কিন্তু বিষয় হয়েছে এই তরুণাস্থিগুলো গোল না, এগুলো হচ্ছে সি শেপ, সি এর মতো, এই যে এরকম সি শেপ। তুমি বুঝতে পারো না, তুমি বুঝতে পারো নাই, তুমি বুঝতে পারো না, আমি দেখাইতেছি। দেখো, শ্বাসনালীর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলায়কার তরুণাস্থি ও পেশি দিয়ে তৈরি। এই জিনিসটা বলতে বুঝাইছে এই যে দেখো, এটা শ্বাসনালীর অংশ, এই যে গায়ের উপর দিয়ে দেখছো না সিলভার আকৃতির, এগুলো কি পুরাপুরি আটকানো হয়েছে? পুরাপুরি আটকে নেই। এটা থেকে না দেখে এই যে, এই যে দেখো, এই যে দেখো ট্রাকিয়া, এর উপর গায়ের উপর দিয়ে দেখতেছো না গোল গোল, এগুলো কি? এগুলো হচ্ছে সি শেপ বা হচ্ছে অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি। অসম্পূর্ণ বলয়াকার, অসম্পূর্ণ, সম্পূর্ণ না। সম্পূর্ণ হলে তো ভাই বলয় হয়ে গেল, গোল হয়ে গেল, কিন্তু এটা তো সম্পূর্ণ না, এটা হচ্ছে অসম্পূর্ণ সি শেপ। ঠিক আছে, সি এর মতো দেখতে, এ বি সি, সি এর মতো দেখতে। আচ্ছা, এর অন্তর্গত ঝিল্লি আপনি আচ্ছা এটা লাগবে না। এই ঝিল্লি সূক্ষ্ম সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে, এর ভেতর দিয়ে বায়ু আসা যাওয়া করে এবং শ্বাসনালীর ভিতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ্ম লোমগুলো সেখানে শ্লেষ্মার সাথে বের করে দেয়। শ্বাসনালী সম্পর্কে এতটুকুই পড়া, আর কিছু না। এখানে যে তরুণাস্থি দিয়ে অর্ধ অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দিয়ে আবৃত, এবং শ্বাসনালী কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? ল্যারিংস এর পরে অবস্থিত। এবার আসে ব্রঙ্কাস। শ্বাসনালী ষড়যন্ত্রের নিম্ন অংশ থেকে শুরু করে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান ও বাম দিকে দুই শাখায় বিভক্ত হয়। এই যে ডান ও বাম দুই শাখায় বিভক্ত হয়েছে, এটা কি? এটা হচ্ছে তোমার ব্রঙ্কাস, ব্রঙ্কাস। ঠিক আছে, আচ্ছা, এই শাখাগুলো যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে, এগুলোই ব্রঙ্কাই। ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, এক বচনে ব্রঙ্কাস, বহু বচনে ব্রঙ্কাই নামে পরিচিত। ফুসফুসে প্রবেশ করা ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখা পোশাকে বিভক্ত হয়ে যায় এবং এগুলোকে অনুক্লোম শাখা বা ব্রঙ্কিওল বলে। ব্রঙ্কাই থেকে কি তৈরি হয়? ব্রঙ্কিওল তৈরি হয়। আচ্ছা, এর গঠনশৈলী, গঠন শ্বাসনালী অনুরূপ। আচ্ছা, এত কিছু তোমার মনে রাখা লাগবে না। তুমি ব্রঙ্কাস থেকে কি কি পড়বা? ব্রঙ্কাস থেকে তুমি পড়বা যে হচ্ছে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান ও বাম দিকে দুইটা শাখায় বিভক্ত হয়, দুটি শাখায় বিভক্ত হয়। এই শাখাগুলো যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, এগুলো ব্রঙ্কাই নামে পরিচিত। ঠিক আছে, ফুসফুসে প্রবেশ করার পর ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখা পোশাখায় বিভক্ত হয়, এগুলোকে ব্রঙ্কিওল বলে, ব্রঙ্কিওল বলে। তার মানে কি দেখতে পাইতেছ? প্রথমে ছিল ট্রাকিয়া, প্রথমে ছিল ট্রাকিয়া। ট্রাকিয়াটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাইতেছে, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। বাম, ডান কিসে পরিণত হইতেছে? তোমার ডান ব্রঙ্কাস, ব্রঙ্কাস, ডান ব্রঙ্কাস। এটা কি হইতেছে? এটা হচ্ছে বাম ব্রঙ্কাস, ব্রঙ্কাস। তারপরে এই ব্রঙ্কাস থেকে কি হইতেছে? ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলে পরিণত হইতেছে, ব্রঙ্কিওল।
ওল, ব্রঙ্কিওলে পরিণত হইতেছে। ঠিক আছে, আচ্ছা এতটুকুই জাস্ট মনে রাখবা। এখানেও ব্রঙ্কিওলেই পরিণত হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের মেইন পড়া হয়েছে হচ্ছে ফুসফুস। আসো আমরা এখন ফুসফুস সম্পর্কে পড়ি। ফুসফুসটাই আমাদের ডিটেলস পড়া লাগবে, একটু আর ভালো করে পড়া লাগবে, এবং এইটাই। এরপরে হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আছে। ডায়াফ্রামটা পড়ে ফেললেই আজকের পড়াশোনা আমাদের এখানেই শেষ হবে। আচ্ছা, ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। আমাদের দেহের যেরকম প্রধান অঙ্গ কি মাথা, তাই না? মাথায় কি আমাদের পুরো দেহটাকে পরিচালিত করে, সেম ভাবে পুরো শ্বসন তন্ত্রটাকে পরিচালিত করতেছে কে? ফুসফুস। এবং এইটা এমসিকিউতে আসছে রিসেন্ট টাইমে, চট্টগ্রাম বোর্ড 2014 সালে। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা? ফুসফুস। বোঝা গেছে? আচ্ছা, বক্ষ গহ্বরের ভিতরে হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থিত। ফুসফুস কয়টা? তার মানে দুইটা। ফুসফুস কয়টা? দুইটা। ছবিটা কোথায়? এই যে এই একটা ফুসফুস, এই একটা ফুসফুস। এখানে তোমার হচ্ছে এই ফুসফুসের ভিতরের অংশগুলো দেখানো হয়েছে। এই যে এখানে দেখতে পাইতেছ না আঙ্গুরের মতো দেখতে পাইতেছ। এইখানে কই গেল? এই যে ওই ছোট ছবিগুলো এখানে নিয়ে চলে আসা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি একটু বড় করে নিই। আচ্ছা, বক্ষ গহ্বরের ভিতরে আছে। এইটা হচ্ছে এটি স্পঞ্জের মতো নরম, কোমল ও হালকা লালচে রঙের। আর তোমরা আমাকে দেখতে পাইতেছো না, আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, বুঝছো? এর মধ্যে আমি যদি ক্যামেরা অন করে আমাকে ভূতের মতো দেখা যাবে, এর জন্য আমি ক্যামেরা অন করতেছি না। ঠিক আছে, কারেন্ট আসলে অন করা যাবে। এটি স্পঞ্জের মতো নরম, কোমল ও হালকা লালচে রঙের। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে বিভক্ত। বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? 2 খণ্ডে বিভক্ত। এই প্যাচ বাঁধানো যাবে না। বাম 3 খণ্ডে, বাম 2 খণ্ডে, বাম 2 খণ্ডে। ডান 3 খণ্ডে। এটা কিন্তু প্যাচ বাঁধানো যাবে না, এটা প্যাচ বাঁধলে কিন্তু সেই বিশাল সমস্যা। আচ্ছা, ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত। পুরো ফুসফুসটা কি দ্বারা আবৃত? প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। ফুসফুস কি দ্বারা আবৃত? প্লুরা দ্বারা আবৃত। এবং 2 ভাঁজের মাঝখানে এক প্রকার রস নির্গত হয়, যার কারণে ফুসফুসটা তোমার হচ্ছে ঘর্ষণ তৈরি হয় না। এটা তোমার জানা লাগবে না। ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম শ্বাসনালী ও রক্তনালী থাকে। বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিওলাস। কোনটাকে বলা হইতেছে অ্যালভিওলাস? অ্যালভিওলাস কোনটাকে বলা হইতেছে? এই যে এগুলোকে বলা হইতেছে হচ্ছে অ্যালভিওলাস। সবগুলোকে একসাথে মিলায় বলা হইতেছে অ্যালভিওলাস, আর একটাকে বলা হইতেছে হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, একটাকে বলা হইতেছে অ্যালভিওলাই। আচ্ছা, এরপরে আসো অ্যালভিওলাস কাকে বলে? চেনা গেছে। আচ্ছা, বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্লোম শাখাতে মৌচাকের মতো অবস্থিত। অ্যালভিওলাস বা বায়ুথলি, এগুলোকে বলা হইতেছে অ্যালভিওলাস বা বায়ুথলি। এগুলো কি তোমার মৌচাকের মতো দেখবা, মৌচাকের ঘরগুলোর ভিতরে এরকম ফাঁকা থাকে, হ্যাঁ, মৌচাকের মতো। ঠিক আছে, এর জন্য বলতেছে যে হচ্ছে বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্লোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত, এবং নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। আচ্ছা, বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত। ফুসফুস তোমার হচ্ছে প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত, আর বায়ুথলি কৈশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত। বায়ুথলি কি কৈশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত। সুন্দর করে এটা মুখস্থ রাখা লাগবে, এবং এটা অলরেডি কোশ্চেনে আসছে যে বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত? কৈশিক নালী দ্বারা। এরপরে হচ্ছে বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? বরিশাল বোর্ড 2020 সাল। বাম ফুসফুস 3 খণ্ডে বিভক্ত। আচ্ছা, ফুসফুসের আবরণটির নাম কি? প্লুরা। দেখো, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, এছাড়াও এটা আরো অসংখ্য বার আসছে। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। ঠিক আছে, আচ্ছা, ফুসফুসের বায়ুথলিগুলোকে কি বলা হয়? অ্যালভিওলাস বলা হয়। ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, ট্রাকিয়া এগুলো তো হবে না, এগুলো তো আমি পড়াইছি, তুমি বুঝছো। কিন্তু ফুসফুসের বায়ুথলিগুলোকে বলা হয় হচ্ছে অ্যালভিওলাস। আচ্ছা,
বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং বায়ু বাইরে হয়ে গেলে আপনা আপনি আবার সংকুচিত হয়। এবং বায়ুথলি ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে। বায়ুথলি এবং কৈশিক নালিকা, কৈশিক নালিকা কি জিনিস? কৈশিক নালিকা বলতে বুঝাইতেছে, দ্বারা আমি দেখাইতেছি কৈশিক নালিকাটা আমি দেখাইতেছি। এই যে দেখো এখানে পিকচারটা, এই যে উপর দিয়ে যে রক্ত, এই যে উপর দিক দিয়ে যে লাল সবুজ তুমি হচ্ছে দেখতে পাইতেছো না, জালের মতো, এগুলোকে বলা হয়েছে হচ্ছে কৈশিক নালিকা। এই যে এখানে লিখে দিচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা, এই যে উপর দিয়ে জালের মতো আটকায় রাখছে। এবং এইগুলার ভিতরে হচ্ছে রক্ত আছে, বুঝছো? এগুলার ভিতরে রক্ত আছে। এই যে তোমার হচ্ছে বায়ুথলি এবং এই কৈশিক নালিকার মধ্যেই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের পরিবর্তন হয় ব্যাপন প্রক্রিয়ায়। কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের পরিবর্তন হয় ব্যাপন প্রক্রিয়ায়, চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয়। আচ্ছা, সেগুলো আমরা আরো ডিটেলস জানবো, হয়তোবা তোমাদের লেভেলে দেওয়া নাই, কিন্তু ইন্টারে গেলে তোমরা পাবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, বায়ুথলি ও কৈশিক নালিকা গাত্র এত পাতলা যে এতে ভেতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে, এটা বোঝা গেছে। লাস্ট ওয়ান হচ্ছে মধ্যচ্ছদা। আচ্ছা, ফুসফুস থেকে তুমি আপাতত কি কি পড়বা? ফুসফুস সম্পর্কে তোমাকে যে ডিটেলস লিখতে বলে কি কি পড়বা? প্রথম লাইন, ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। এটা কোথায় অবস্থিত? হৃৎপিণ্ডের দুই পাশে, হৃৎপিণ্ডের বা আমাদের যে হার্ট আছে, হার্টের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থিত। আচ্ছা, এটা কেমন রঙের? লালচে রঙের। কেমন রঙের? লালচে রঙের, স্পঞ্জের মতো। মানে তুমি স্পঞ্জ টাইপ আছে না, স্পঞ্জ চিনো? যেগুলো এই যে সোফা আছে না, সোফার যে ফর্মগুলো, এগুলো কি স্পঞ্জ? এরকম স্পঞ্জ টাইপের। আচ্ছা, ডান ফুসফুস 3 খণ্ডে, হ্যাঁ, ডান ফুসফুস 3 খণ্ডে। তুমি এভাবে মনে রাখতে পারো, দাঁত মনে রাখার জন্য বলা ভাই, পেঁয়াজ যাতে না বাঁধে। হ্যাঁ, ডান 3 খণ্ড। আচ্ছা, দাঁত। আর হচ্ছে বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। আচ্ছা, ফুসফুসের দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা নিয়ে আবৃত। এরপর হচ্ছে বায়ুথলিগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাস। এরপরে হচ্ছে আর কি আছে? এবং কৈশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত। বায়ুথলি ও কৈশিক নালিকা গাত্র এত পাতলা যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে। শেষ। এতটুকুই যদি পড়তে পারো তাহলে হয়েছে। ঠিক আছে? ওকে, এরপরে আসো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। বক্ষ গহ্বর ও উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। বক্ষ গহ্বর ও উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। বক্ষ গহ্বর কি, উদর গহ্বর কি? বক্ষ গহ্বর কি, উদর গহ্বর কি, এটাই তুমি বুঝো না, আমি জানি। বক্ষ গহ্বর বলতে বুকের দিকের অংশটাকে বোঝাইতেছে, আর উদর গহ্বর বলতে পেটের দিকের অংশটাকে বোঝাইতেছে। এই বুকের দিকের অংশ আর পেটের দিকের অংশ, এই দুইটাকে পার্থক্য করে কে? মধ্যচ্ছদা। তুমি বুঝো নাই, আমি বুঝছি। এই যে দেখো, এই ছবিটা দেখো তো, এই ছবিটা একটু দেখো। এইখানে দেখো, আগে তোমাকে আমি একটুখানি বলি, এই যে এইদিকে দেখো, কই গেল লেখার এটা? এই যে এইদিকে দেখো, এতখানি অংশ কি বুকের দিক না? বুকের দিক। আর এইদিকে কি আছে? এদিকে আমাদের এই পাকস্থলীটার, এরপরে হচ্ছে নারী ভরি, এগুলো আছে, তাই না? এইটা হচ্ছে উদর অংশ, আর এটা হচ্ছে বক্ষ অংশ। এই যে মাঝখানে তুমি একটা জিনিস দেখতে পাইতেছ না? মাঝখানে তুমি কি একটা জিনিস দেখতে পাইতেছো? এই শেপ, এইটাই হচ্ছে সেই মধ্যচ্ছদা। এটা কি? এটা হচ্ছে মধ্যচ্ছদা। এটা কি? এটা হচ্ছে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা আমাদের এই বুকের অংশ এবং পেটের অংশ বা উদর গহ্বরকে, এই যেহেতু ফাঁকা অংশ, ফাঁকা জায়গাকে বলা হচ্ছে গহ্বর, এই গহ্বরকে কি করতেছে? পৃথক করতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আর কি লেখা আছে এখানে? কারেন্ট আসছে। আচ্ছা, অন করার দরকার নেই। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, এই যে ছাতার মতো দেখতে পাইতেছো। দাঁড়াও, আমি আরো সুন্দর করে দেখাবো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। আচ্ছা, এবং তখন বক্ষ গহ্বরে আয়তন বৃদ্ধি পায়। সোজা কথা, তুমি জাস্ট এইটা মনে রাখবা, তুমি শুধুমাত্র এইটা মনে রাখবা। তুমি নিঃশ্বাস নিতেছ, তুমি নিঃশ্বাস নিলা, নিঃশ্বাস বানান যত সম্ভব আমি ভুল করছি। তুমি যখন নিঃশ্বাস নিবা তখন তোমার মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আমি ডায়াফ্রাম লিখলাম, হ্যাঁ, ডায়াফ্রাম, PHRACM, ডায়াফ্রাম নিচের দিকে যাবে। ডায়াফ্রাম যখন নিচের দিকে যাবে তখন কি হবে? তখন আমাদের এই যে বুকের দিকের অংশের জায়গাটা বৃদ্ধি পাবে, বা বক্ষ গহ্বরের জায়গাটা বৃদ্ধি পাবে, এবং এইটা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে এই ফুসফুসগুলো তখন কি হবে? বড় হবে। তার মানে তুমি যখন নিঃশ্বাস নিতেছো
তুমি যখন নিঃশ্বাস নিতেছ তখন কি হইতেছে, ফুসফুসের ভিতরে বায়ু যাইতেছে, তখন ফুসফুসটার আমাদের কি বড় হওয়া প্রয়োজন। এই কারণে লাংসটা নিচে ডায়াফ্রামটা নিচের দিকে চলে যায় এবং লাংসটা বড় হয়ে যায়। আশা করি বুঝতে পারো নাই তুমি। আমি জানি, আশা করি তুমি বুঝতে পারো না। এইটা হচ্ছে ভিজুয়ালাইজ করার জিনিস। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে ভিজুয়ালাইজ করব। তোমাকে আমি তারপরে একটুখানি ছবিটা থেকে দেখাই। দেখো, প্রথম থেকে দেখাইতেছি। ওয়েট, এই যে দেখো, তুমি কি করলা, নিঃশ্বাস নিলা। নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে কি হচ্ছে, বায়ু তোমার লাংসের ভিতরে যাইতেছে বা ফুসফুসের মধ্যে যাচ্ছে, তাই না? ফুসফুসের মধ্যে যাওয়ার সময় দেখবে এই মধ্যচ্ছদাটা নিচের দিকে নেমে আসতেছে। কারণ কি, ফুসফুসটা বড় হইতেছে। এই দেখো নিচে নামছে না, এই যে ফুসফুসটা বড় হয়ে গেছে। আবার যখন তুমি নিঃশ্বাস ছাড়িয়ে দিবা তখন আবার মধ্যচ্ছদা উপরের দিকে উঠে যাবে, লাংসগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারো নাই। আর এটা একদিনে বোঝার মতো জিনিসও না। এরকম যদি হইতো তাহলে তুমি তো ডাক্তারই হয়ে যাইতে, তাই না? আচ্ছা, তো আমাদের আজকের পড়াশোনা এতটুকুই। এখন আমাদের একটা এমসিকিউ আছে, এমসিকিউটা আমরা দেখে ফেলি। এই যে দেখো, এক্স দ্বারা তুমি এখানে কি বুঝতে পারতেছো, এটা একটা লাংস, এবং এক্স দ্বারা তুমি কি বুঝতে পারতেছো, এটা বুঝাইতেছে হচ্ছে ডায়াফ্রামের কথা বা মধ্যচ্ছদার কথা। এখন বলছে এক্স যদি সংকুচিত হয়, এক্স সংকুচিত হইতেছে, যখন এক্সটা নিচের দিকে নামতেছে তখন সে সংকুচিত হচ্ছে। এটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং লাংসগুলো প্রসারিত হয়ে যাইতেছে বা বড় হয়ে যাইতেছে। সংকুচিত হয়ে গেলে কি হইতেছে ভাই, সংকুচিত হয়ে গেলে এটা নিচের দিকে নামতেছে। সংকুচিত যখন হবে বা ছোট হইতে থাকবে তখন এটা নিচের দিকে নামতে থাকবে এবং কি হবে, বক্ষ গহ্বর, এই বুকের দিকের আয়তনটা বৃদ্ধি পাবে। তাই না? বুকের দিকের আয়তনটা বৃদ্ধি পাবে। তার মানে আর বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বক্ষ তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না, যখন এটা নিচের দিকে নামবে তখন বক্ষটা আরো বড় হইতে থাকবে। আচ্ছা, তার মানে অ্যান্সার হবে কত, 2 ও 3। অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুবই কনসেপচুয়াল। তুমি যদি না বুঝে থাকো এই জিনিসটা তুমি মনে রাখবা। তুমি নিঃশ্বাস নিতেছো, তোমার ডায়াফ্রাম সংকুচিত হচ্ছে, এই চিহ্ন দ্বারা কি সংকুচিত হচ্ছে, লাংসটা বড় হয়ে যাচ্ছে। লাংস বড় হইতেছে মানে কি, তোমার বক্ষ গহ্বর বড় হইতেছে। ডায়াফ্রাম নিজে ছোট হয়ে যাইতেছে, ছোট হয়ে তোমার লাংসটাকে বড় করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কোশ্চেন মনে হয় আমি মিস করে গেছি। এই যে এই কোশ্চেনটা আমি মিস করে গেছিলাম। আচ্ছা, এইটার নাম কি, এ চিহ্নিত অংশটার নাম কি? এই চিহ্নিত অংশটার নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার ক্ষেত্রে কি হয়, ট্রাকিয়ার ভেতরের দিকটা ঝিল্লি দ্বারা আবৃত। এটা ঠিক আছে। অবস্থান ষড়যন্ত্রের উপরে, ষড়যন্ত্রের উপরে অবস্থিত নাকি ষড়যন্ত্রের নিচে অবস্থিত। আর এটার যে প্রাচীর তরুণাস্থি দ্বারা গঠিত। এই যে লেখা আছে অসম্পূর্ণ বলায়কার তরুণাস্থি দিয়ে গঠিত, যেটা আমি ছবিতেও দেখাইছি। এরপরেও যদি তোমার ক্লিয়ার না হয় ভাইয়া, তাহলে আমি আর কোথায় যাই বলো? এই যে তরুণাস্থি দিয়ে আবৃত। ঠিক আছে, আজকের ক্লাসটা কনসেপচুয়াল একটা ক্লাস ছিল, যদিও সহজ পড়াশোনা। তুমি যদি ভালো মতো যদি ক্লাসটা না বুঝে থাকো, আমি তোমাকে সাজেস্ট করব তুমি কাইন্ডলি আরেকবার ক্লাসটা করবা। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো এবং তারপরে ক্লাসে আমরা সৃজনশীল সলভ করে ফেলবো, তাহলে এই চ্যাপ্টার শেষ। তুমি কাইন্ডলি আরেকবার ক্লাসটা করবা। ঠিক আছে, ওকে।